আমেরিকার মতে না চললে, আমেরিকার স্বার্থ বিরোধী হলে তাহলে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। সুতরাং ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয় ভালো লাগছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করেছেন আরেকটা জিনিস। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস, ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে, দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এখন ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে, যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে। আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারামজাদা বসে আছে। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে আছেন এটা নিশ্চিত, তবে ভারতে তিনি কোথায় আছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছেন যাওয়ার 1-2 মাসের মধ্যে। এর আগে টেলিফোনে কিছু ছেড়েছেন কিনা, কিন্তু বাংলাদেশেও তিনি বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, বক্তৃতা দিয়েছেনও, বা রেগুলারলি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তৃতা যেগুলো দিচ্ছেন সেগুলোতেও তাকে দেখা যাচ্ছে না, তিনি ভিডিও কোনো বার্তা দিচ্ছেন না। ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন। তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক, যেমনে হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া সাহা মনে ছিল, সেই গিয়া ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি, তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন। তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশে কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্যা দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্যা সারা এক বেডির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো এই বাটপার রে?
এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে, আর ভারত তো কনসার্নের লেগে বসেই রয়েছে। শুরুটা ছিল 8ই জানুয়ারি কৃষ্ণমূর্তি, তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। 1971-এর পর বাংলাদেশ থেকে 3 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এর বড় অংশ ছিল হিন্দু। আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি 2000টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল। ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবো। এটা জানুয়ারির 8 ছিল, আজকে মার্চের আমরা 8 তারিখ কথা বলছি। ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে। এবার সেইটা নিয়ে বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে। আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। ইভেন তাদেরকে আমেরিকার যে কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই, এর উপরে আমাদের এই দেশগুলোতে এগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে। এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা। এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং কি ভারতের একজন মানুষও, তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন, ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ। এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে, হিজবুত তাহরির আত্মপ্রকাশ, ভাই ভুংবাং খেলাফত প্রতিষ্ঠা, তারপরে কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমা লিখা, হ্যাঁ, এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভব ঘটছে। আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে, বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এগুলা কি ওয়ার্ল্ড দেখছে না? আর ওয়ার্ল্ড দেখুক না দেখুক, ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত, বরাবরই বলছে। এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না। কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে, ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, অথবা আরো অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট। যদি ইউনূস সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী 25 তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে। এমনি 500 বাংলাদেশিরা টার্গেট করছে ট্রাম্প সরকার, হাত পা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠাই দিবে, অবৈধ যারা। এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ? ইলন মাস্ক দেওয়া হবে না, এটা আলাদা লাইন। ইলন মাস্ক ব্যবসায়ী, ইউনুস ব্যবসায়ী, তারা ব্যবসার আলাপ করে। দেখা যাক কি হয় না। ভালো থাকুন। সভাপতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে আছেন এটা নিশ্চিত, তবে ভারতে তিনি কোথায় আছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়েছেন যাওয়ার 1-2 মাসের মধ্যে। এর আগে টেলিফোনে কিছু ছেড়েছেন কিনা, কিন্তু বাংলাদেশেও তিনি বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, বক্তৃতা দিয়েছেনও, বা রেগুলারলি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তৃতা দিচ্ছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তৃতা যেগুলো দিচ্ছেন সেগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। তিনি ভিডিও কোনো বার্তা দিচ্ছেন না, ভিডিও বক্তব্য দিচ্ছেন না, অডিও বার্তা দিচ্ছেন। এরপরে আরও বিষয় হচ্ছে তার সঙ্গে নেতারা যোগাযোগ করেন, এরকম কিছু খবর বের হয়েছে। কলকাতা থেকে কেউ কেউ যোগাযোগ করেন, বিভিন্ন জনে যে অডিও ট্যাপ আসে, সেই ট্যাপ বের হয়, সেই সব ট্যাপে বলা হচ্ছে, অডিও রেকর্ড বের হয়, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সর্বশেষ গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তিনিও বলেছেন তার সঙ্গে তাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। সেই দেখা সাক্ষাৎটা কোথায় আছে? শেখ হাসিনা দিল্লির একটি সামরিক ঘাঁটিতে প্রথম গিয়েছিলেন, এটা মোটামুটি সুনিশ্চিত পত্রপত্রিকা এবং ভারত সরকারের দিক থেকে। এরপরে তার অবস্থান কোথায়? ভারতে তার কি কি ঝুঁকি রয়েছে? চলুন প্রথমে আমরা একটা খবরের দিকে নজর দিই। সে খবরটিতে বলা হচ্ছে, হেডলাইন করেছে দৈনিক মানবজমিন, কোনো রকম কোনো সূত্রের উল্লেখ করেনি, জাস্ট একটা রিপোর্ট অনলাইন, মানবজমিন অনলাইনে, হাসিনার অবস্থান এখন কোথায়, শুধু এইটুকের মধ্যে ছোট্ট একটা রিপোর্ট, স্টাফ রিপোর্টার, কোনো এক্সক্লুসিভ কিছু না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন? অন্য কোনো নিরাপদ আস্তানায় বলতে মানুষজন কি বোঝাতে চেয়েছে আমি ঠিক ক্লিয়ার না, মানে সেটা কি সামরিক ঘাঁটি বা অন্য কিছু? এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের বরাতে, একাধিক সূত্রের খবর, সূত্রের স্পেসিফিক করেনি, নাম উল্লেখ করেনি,
তাকে দিল্লি থেকে সরানো হয়েছে, মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি, সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। ইস্টার্ন কমান্ডে যাওয়ার কারণ কি হতে পারে? নিশ্চয়ই ভেতরে কিছু একটা ঘটছে। কি ঘটছে? উল্লেখ্য, 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এই ছোট্ট রিপোর্টটি মানবজমিন দিয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে এই মানবজমিন এই অনলাইন রিপোর্টটিতে কিছু কমেন্ট আছে। বানরের গলায় মুক্তার হার, আপনার ভারতের দাদামশাইরা শেখ হাসিনার নিরাপত্তা, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করছেন। তারপর হাসিনার তার আজন্মনারিত সব নির্দেশ ভারতেই গেছেন। যারা বলছে হাসিনার সাথে মোদির দেখা হয়েছে, সেসব কমেন্ট আছে। তারপর বলা হচ্ছে এরকম নানান রকম কমেন্ট, এক একজন এক এক রকম মতামত জানিয়েছেন। কিছু আপত্তিকর কথাবার্তা আছে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। আবার শেখ হাসিনার পক্ষে যারা বা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা অনেকে শুধু এইটুকুই কমেন্ট করেন, জয় বাংলা। তারা এইটুক শব্দই লিখছেন, আর কিছুই না। আপনাদের কাছে আমি যে কারণে প্রসঙ্গটি পিক করেছি, প্রথমত শেখ হাসিনাকে যদি দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে কোথায় নিয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন নেওয়া হয়েছে? আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড ইন্ডিয়াতে এসে একটা ঝড় তুফান তুলে গেছেন, তার সাথে কোনো সম্পর্ক আছে? বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন তারা বলেন শেখ হাসিনা ফেরত আসবে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এত তারিখ আসবে, এত তারিখ আসবে। সেই দিকে আমি যেতে চাই না। তবে তাদের এই জোশ তোলার কোনো, বা তাদের এই যে একটা কথা তোলার, এইটার কি কোনো সম্পর্ক আছে? অথবা শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু ভারতেও একেবারে সবাই যে একতরফাভাবে শেখ হাসিনাপন্থী তা নয়। বাংলাদেশের প্রচুর লোক সেখানে আছে, বাংলাদেশের অনেক এক্সট্রিমিস্ট ধরনের লোকও সেখানে যায়, চরমপন্থী লোক যায়। এবং বাংলাদেশে আওয়ামী লীগ আমলেও অবৈধ পথের অবৈধ মানুষ যারা, তাদের একটা ঘাঁটি ছিল কলকাতায়। বাংলাদেশেরও অনেক দলের কলকাতায় শক্তিশালী ঘাঁটি আছে। সেগুলো নিয়ে আমরা এর আগে অনেক কন্টেন্টে আলোচনা করেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার আগেও আপনারা দেখবেন। সেই সব কোনো কিছু জড়িত কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখে আমরা নিশ্চয়ই মানবজমিনের এই ছোট্ট রিপোর্টটির ভেতরে কোনো হেতু আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমেরিকা হচ্ছে বিশ্ব মোড়ল, তার মেজাজ, মর্জি ও স্বার্থ অনুযায়ী চলে এই পৃথিবী। দেশে দেশে যুদ্ধ বাধায় আমেরিকা, তার প্রমাণ নতুন করে দেওয়ার দরকার নেই। তাহলে আমেরিকার মতে না চললে, আমেরিকার স্বার্থ বিরোধী হলে, তাহলে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। তাহলে প্রশ্ন আসছে, বাংলাদেশের বর্তমান সরকার যে পথে চলছে সেটা প্রেসিডেন্টের ট্রাম্পের নীতির বিরোধী। আমেরিকা এখন যেটা করবে সেটা একটা শুধু গ্রিন সিগন্যাল দেয়া, কাকে? ভারতকে, যাতে মোদি এগিয়ে যেতে পারেন। তুলসী গাবার্ড বলেছিলেন আমেরিকার প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা শুরু করেছে, বলেছিলেন সেদিনই। সেই কথাটা এবার হবে এক লাইনে, আর কোনো কথা নয়, ইউনুস ইউ মাস্ট গো। আর সেটা এই মুহূর্তে, কখনো দেরি করে নয়। পরের কাজটুকু করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার জন্য ভারতের সেনাপ্রধানের একটা ফোন যথেষ্ট, একটা ফোন কল। সেটাও ঘটতে বেশি সময় লাগবে না। তো তুলসী গাবার্ডকে মিথ্যেবাদী বলার ইমিডিয়েট রেজাল্ট হবে এইটাই। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা যদি এই শেষ মুহূর্তে বাংলাদেশ সরকার তারা আমেরিকার দিকে ভালোবাসার অলিভ ব্রাঞ্চ, মানে সবুজ সংকেত, তারাও যদি বলে যে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, আসুন ভারত, বাংলাদেশ এবং আমেরিকা আমরা একসাথে বসি, ডিসকাস করি, তারপরে আপনারা যা বলবেন আমরা মেনে নেবো, যা করতে বলবেন। এটা সময় কিনবার জন্য এটা একটা পদ্ধতি হতেই পারে। সময় কিনবার জন্য অনেক সময় মনের কথাটা চেপে রেখে মুখে অন্য কথা বলে। কিংবা যদি গ্যারান্টি দিয়ে দেয় বাংলাদেশ সরকার এখন যে আমরা সন্ত্রাসবাদকে দমন করবার, উগ্রবাদকে দমন করবার জন্য আপনারা যা বলবেন আমরা তা মেনে চলবো। যদি বলে আপনারা মাইনরিটি যারা আছে তাদের সেফটি, তাদের নিরাপত্তার জন্য আপনারা যা করতে বলবেন, যা করা প্রয়োজন, এমনকি আপনারা যা বলবেন তা আমরা করব, তাহলে আমাদের অন্তত সুযোগ দিন। কিংবা যদি বলে যে আমরা সামনের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন করার একটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সরকার, সেই ইঙ্গিত এক এক দিনে এক এক রকম হচ্ছে, কখনো ডিসেম্বর এবছর হচ্ছে, কখনো সামনের বছর মার্চ হচ্ছে, এটা আবার একটুখানি এদের দম আবার একটু ফিরে এলে এই দিনগুলো আরো পিছিয়ে যেতে পারে। তা যদি বলে এখন বাংলাদেশ সরকার যে আপনাদের কথা মতো ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আমরা করব, যেটা আজ থেকে মাসখানেক আগেই বাংলাদেশে যে সার্চ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি আছেন যুক্তরাষ্ট্রের টেসি জ্যাকবসন, তিনি এই কথা বলেছেন, আজ থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল প্রায়।
তিনি এই কথাটা বলেছিলেন, এটা করতে হবে, গ্যারান্টি দিতে হবে। বাংলাদেশ সরকার সেটা মানে খুব একটা গুরুত্ব দেয়নি। এখন যদি বলে আমরা সেটা গুরুত্ব দিই, আপনারা যবে নির্বাচন চাইবেন আমরা তবে নির্বাচন করব, যদি এই কথা বলে, তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে ট্রাম্প সাহেবের? আমার কিন্তু ধারণা হয় না, কারণ ট্রাম্প সাহেবের পাকা মাথা, কিন্তু পাকা মাথা। তিনি জানেন যে গিরগিটির সময়ে সময়ে রং পাল্টায়, যখন যেটা দরকার সেই রংটা নিজের শরীরে নিয়ে নেয়। তো ইউনূস সরকার হচ্ছে একটি মানে আদ্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত একটি গিরগিটি প্রজাতির জীব। সুতরাং এই সরকারকে খুব বেশি তোল্লাই দেয়া আর বরদাস্ত করাটা আমেরিকার স্বার্থ বিরোধী, এবং শুধু আমেরিকা নয়, ভারতের স্বার্থ বিরোধী, এবং আমেরিকাকে ভারতের দিকেও তাকিয়ে চলতে হবে। বর্তমান পৃথিবীর জিওপলিটিক্স এইটাই বলে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। দর্শক, ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাবশালী গণমাধ্যম, সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যম। এটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 20,000-এর মধ্যে রয়েছে। সারা বিশ্বের লাখো কোটি গণমাধ্যমের মধ্যে 20,000 মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই। এবং লেখাটি লিখেছেন মাইকেল রুবিন। মাইকেল রুবিন হচ্ছেন, তিনি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিশ্লেষক এবং লেখক। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে যার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি অনেক প্রাচীন সংস্থা। 1938 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার, অর্থনীতি, রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে। একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল রুবিন। আমি লেখাটির গুরুত্ব বোঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম। এই লেখাটি আবার আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। লেখাটির শিরোনাম হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমনভাবে আনা হয়েছে যার শুরুতে বলা হচ্ছে যে 2001 সালে ওসামা বিন লাদেনের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, সেই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কার্যক্রম, কার্যবিধি, এগুলো বুঝতে আমেরিকা ব্যর্থ হয়েছিল, যার কারণে টুইন টাওয়ারে হামলার মতন বিষয়ে শিকার হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে পে করতে হয়েছিল, এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একে অপরকে দুষছিলেন। এ বলছেন যে তাদের কারণে অবস্থা হয়েছে, ও বলছে এদের কারণে অবস্থা হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটরা কেউই তারা এই গুরুত্ব বুঝতে পারেনি, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং 2000 সালে একইভাবে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যুক্তরাষ্ট্রের যে ভ্রান্ত নীতি ছিল, বিল ক্লিন্টন বিষয়টি কোনো গুরুত্বই দেয়নি। তিনি এটিকে আড়াল করতে চাইছিলেন, ইম্পর্টেন্সের বাইরে রেখেছিলেন, যার কারণে যুক্তরাষ্ট্রকে অনেকভাবে পরাজিত হতে হয়েছে আফগানিস্তানের বুকে। সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন যে এটিও আফগানিস্তানের রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। এই কারণেই খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কথাটি তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন যে বাংলাদেশে যা কিছু চলছে ইসলামিক খিলাফত রাষ্ট্র গঠনের নামে এবং সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এবং এই কথা আমি আরেকটু বলে রাখি দর্শক, যে আমি এটি সবসময় বলি, সবসময় 2007 জানুয়ারি 2024 7 জানুয়ারি নির্বাচনের অনেক আগে থেকেও বলে আসছি, প্রসঙ্গক্রমে এই কথা বারবার বলেছি যে যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, ভারত হোক, তারা কেউই বাংলাদেশের কোনো ভালো চায় না নিজেদের স্বার্থের বাইরে থেকে। 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে তারা দাবি তুলেছিল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে, এবং সেটিকে তারা ক্যাশ করেছিল। কেন? বাংলাদেশের মানুষ সেটা চাইছিল, সেটি অবশ্যম্ভাবী ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন। যুক্তরাষ্ট্র সেটিকে নিয়ে খেলেছিল। এখন আবার যুক্তরাষ্ট্র এই ইসলামী সন্ত্রাসবাদকে নিয়ে খেলবে। তারা তো খেলবে, আমরা অস্ত্র তুলে দিলে তারা খেলবে না। কিন্তু তারা যখন যেটিকে ক্যাশ করে সেটির কিন্তু বাস্তবতা অবশ্যই থাকে। এখন কি এই যে ইসলামী সন্ত্রাসবাদের কথা উল্লেখ করা হচ্ছে, এটির কোনো বাস্তবতা আমাদের দেশে নেই? মাইকেল রুবিন যা বলছে সেই বিষয়ে যাই, তাহলে বোঝা যাবে। মাইকেল রুবিন বলছেন যে 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার পরে দেশটির পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হয়ে উঠছে। তার পথের পর দেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, এবং হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলোর ছত্রছায়ায় কিফায়েতি মুজলিস, আল্লাহর দল বা আহলে হাদিস আন্দোলন, এই সংগঠনগুলো এক হয়ে বাংলাদেশের খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠান লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং তাদের ঘোষণা বাংলাদেশ আফগানিস্তান হবে, আমরা হবো তালেবান। এই স্লোগান তো নতুন কিছু না, আরো 20-22 বছর আগে থেকে আমরা এই স্লোগান শুনে আসছি, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। রুবিনের মতে যে বাংলাদেশ আজ আফগানিস্তানের 2000 সালের মতো অবস্থা রয়েছে, তিনি সতর্ক করে বলছেন যেমনটি আল কায়দার নেতা ওসামা বিন লাদেন নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল, তেমনি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে। সম্ভবত একই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন,
প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। তাই আমি আবার বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন আপনার তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস, এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা, সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে আছে, ওখানে আলাদা কথা। তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলো তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা বাড়ি পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে পাটে পড়ছে না, পড়ছে, তারাও তো হিন্দু, কেন? তারা পলিটিক্যালি পাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এই দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোন রকম কথা আসলো না। কেন? এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনূসকে অনেকে অপছন্দ করতে পারে, বিষয়টা আলাদা। কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে, এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনূস দাওয়াত দিচ্ছেন, আমেরিকার মন্ত্রীদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে না। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপর কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশে যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক। ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। এই জানিয়ে দেওয়া বিএনপি সহ বিএনপির মিত্র যারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ, তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন ডক্টর ইউনূস, এবং ভারতকেও একটা হুঁশিয়ারি দিচ্ছেন, চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। আমার ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা। এর মানে আমরা এটা জানেন যে আমাকে বোঝাতে আমরা বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড়, মানে বিশ্ব খেলোয়াড়। আর বিশ্ব খেলোয়াড় হলে বাংলাদেশ তো কিছুই না। হয়তো বিএনপি চালাকি করছো আমার সাথে, আমার পতনের দাবিতে আন্দোলন করছো, এত সোজা। আবার ভারতের সাথে বিএনপি আওয়ামী লীগ হাত মিলিয়েছো, ভারত আমার কিছু করতে পারবে না। প্রফেসর ইউনূসের কথার লক্ষ্য উদ্দেশ্য এটা, এই বার্তাটা দেয়। আশা করি প্রফেসর ইউনূস যে কথাটা বলেছেন, আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, ছোট মাঠের না। প্রধান উপদেষ্টা নিজে কি জিনিস, কত বড় মাপের জিনিস, এটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূসের সাথে লাগতে আসবে। দেখেন ভারত এক সময়, বিএনপি এই ভারতে এটা থেকে শিক্ষা নেই। বিএনপি তো কিছুই না, বিএনপি তো ধনচা, ঈদের পর আন্দোলন পারে, চাঁদাবাজি লুটপাট করতে পারে, আর কিছু পারে? গত 15 বছর একটা বালু ট্রাক চালাতে পারেনি, আসলে বড় বড় কথা বলতে। দর্শক, এই বিএনপি ধ্বংস হবে, আপনি নিশ্চিত থাকেন। বিএনপির কথা, বিএনপি যে বস, বিএনপি যাকে এখন পীর মেনেছে বা প্রভু মানছে ভারত, সে ভারতকে একটা কি শিক্ষা দিয়েছে একটু আপনাকে এক্সাম্পল দিই। ভারত একসময় ভেবেছিল, এমনকি হাসিনা পালানোর পরও ভারত এই কাজই করেছে, তারা ভিসা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের লোকজন চিকিৎসা নিতে ভারত যাবে, তারা ভিসা দেয় না। তারা বলছে এবার বুঝো মজা, ভারতের সাথে চালাই করো, ভারতের প্রিয় হাসিনাকে পাঠিয়ে দিয়েছো। তারা কোঅপারেট করে না, ভিসা দেয় না, সরকার কিছু কাজ ছাড়া বেসিক্যালি ভিসা দেয় না। আগে ঘুরতে আসা তাও ভিসা দেয় না। তারপর অনেক পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে, যে আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, চাউল দিবে না, গরু দিবে না। বুঝো এবার নাকে মরো, ডাল দিবে না। মানে ভারতের চিন্তা ছিল এরকম যে তারা বিভিন্ন জিনিসপত্র দিবে না, ভিসা দিবে না, বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে, বাংলাদেশের মানুষ
চাল ডাল পেঁয়াজের অভাবে মারা যাবে, না খেয়ে থাকবে। কিন্তু ডক্টর ইউনূস দেখিয়েছিল যে তুমি না দিলে না দাও, তোমার পেঁয়াজ তোমার ঘরে বসে পড়বে, তোমার কৃষকরা কান্নাকাটি শুরু করবে, তুমি নিজেই কিছুদিন পর হাত পাতার স্যার আমরা ভিসা দিই, প্লিজ স্যার আসেন আমাদের কাছে। ডক্টর ইউনূস অলরেডি বিকল্প তৈরি করে ফেলেছে। দর্শক দেখেন, এই চিকিৎসার কথাটা বলি, ভারতের যে চিকিৎসা খরচ, এমনকি চেন্নাই, দিল্লি, মুম্বাইয়ের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গে আমরা যারা যেতাম তার চাইতে অনেক উন্নত চিকিৎসা, তার চাইতে অনেক কম খরচে প্রফেসর ইউনূসের জামানায় অলরেডি আবিষ্কার হয়েছে। কিছুদিন পর দেখবেন যে আর কত সহজ হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, চীনের 2টা প্রদেশে বাংলাদেশ থেকে খুব সহজে যাওয়া যায়। এরা ভিসা প্রক্রিয়া সহজ করেছে, ভিসা ফিও কমাচ্ছে, আরো অনেক উদ্যোগ নিচ্ছে প্রক্রিয়া নিয়ে। সেখানে আপনার বিমানে যেতে হবে। তা ঢাকা পশ্চিমবঙ্গ বিমান ভাড়া আর বাংলাদেশ চীনের ওই প্রদেশে বিমান ভাড়া প্রাইসিং সামান্য একটু পার্থক্য। বিএনপিকেও এই বিশ্ব খেলোয়াড় প্রফেসর ইউনূস চালাকি করলে এমন শিক্ষা দিবে, 1-1.5 বছর পর হাতে পায়ে ধরে স্যারকে বলবে, স্যার স্যার প্লিজ আপনার সাথে আর চালাকি করবো না, আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে একটু সুযোগ দেন। এই যে প্রফেসর ইউনূসের এই বক্তব্য, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না, এই বক্তব্যের ফলাফল হিসেবে ওইটি আপনি দেখতে পাবেন। খেলা কর্তব্য কি কি? বিএনপি হাসিনার সাথেই পারে না, তার ডক্টর ইউনূসের সাথে। পার্থক্য হচ্ছে ডক্টর ইউনূস বৈধ খেলোয়াড় আর হাসিনা অবৈধ খেলোয়াড়। হাসিনার সাথে জনগণ ছিল না, ডক্টর ইউনূসের সাথে জনগণ। দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকলে এরকম ফান চলা করতে সবার রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।